হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আমি সৈকত দাস। তোরা কেউ কেউ আমাকে চিনিস, কেউ কেউ আমাকে প্রথমবার শুনছিস। যারা অলরেডি আমার আগের ভিডিওটা দেখেছিস জৈব রসায়নে, তারা আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে বা অনেকে কমেন্ট সেকশনে বলেছিস যে দাদা চলতরিৎ চ্যাপ্টারটার একটা ওয়ান শট রিভিশন নিয়ে এসো। তো তোদের কথা মতোই আজকে চলতরিৎ চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন চলে এসছে। তোরা জানিস চলতরিৎ থেকে মাধ্যমিকে 12 নম্বর থাকে এবং চ্যাপ্টারটা একটু বড়, সেই কারণে এই চ্যাপ্টারটার আজকে তোদের কাছে আমি পার্ট 1 প্রেজেন্ট করছি। 1 থেকে 2 দিনের মধ্যে পার্ট 2টাও চলে আসবে। যারা প্রথমবার আমায় শুনছিস তাদেরকে বলে রাখি, তোদের ফিজিক্যাল সায়েন্সে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে একদম ঠিক জায়গায় চলে এসেছিস। এই চ্যানেলটার মধ্যে তুই পাবি প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন এবং তার পাশাপাশি তোদেরকে আমি 36 নাম্বার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিতে পারি। আমি একদম কথা দিচ্ছি তোদেরকে যে তোদের মাধ্যমিকে 36 মার্কসের ব্যবস্থা আমি করে দেবো। আমি কিছুদিন পর থেকেই 36 মার্কস ওরিয়েন্টেড, মানে শর্ট কোয়েশ্চেন ওরিয়েন্টেড ভিডিও পরপর দিতে থাকবো। আমি কথা দিচ্ছি ওই ভিডিওগুলো যদি তুই সব দেখে নিস, তুই মাধ্যমিকে 36 শর্ট কোয়েশ্চেন থেকে পেয়ে যাবি, মানে গ্রুপ এ আর গ্রুপ বি যে মোট 36 মার্কস তোর পকেটে। ঠিক আছে, চলো এবার যারা যারা আগের জৈব রসায়নের ভিডিওটা দেখিসনি গিয়ে একবার অবশ্যই দেখে নে, কারণ ওই ভিডিওটা যদি তুই একবার দেখে নিস তো পুরো চ্যাপ্টারটা আগা পাঁচতলা তোর ক্লিয়ার, কোনো কিছু সমস্যা থাকবে না। আমি যে চ্যাপ্টারগুলোর ওয়ান শট রিভিশন দিচ্ছি সেগুলোকে যখনই তুই দেখবি আমি প্রত্যেকটা পয়েন্ট কভার করার চেষ্টা করছি, ইন ডিটেল বলার চেষ্টা করছি, যার ফলে মাধ্যমিকের আগে একটা মানে শিওর শট প্রিপারেশন কিন্তু তোদের হয়ে যাচ্ছে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকের প্রথম টপিক সেটা হচ্ছে কুলম্বের সূত্র। দেখ, এখন কুলম্বের সূত্রটা শুরু করার সময় আমার একজন টিচারের একটা বিখ্যাত গান মনে পড়ে। টিচারটার নাম হয়তো আমি জানি না, খুব দুঃখিত আমি। তো যারা তোরা জানিস তারা একটুখানি কমেন্ট সেকশনে জানিয়ে দে নামটা। তো গানটা আমি একটু গেয়ে শোনাই। হ্যাঁ, উনি গানটা করেছিলেন, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি জানি খুব বাজে গান গাই, বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, একটু গানটা থেকে শিক্ষাটা নেওয়া যায়। আমি শুধু এই গানটার মধ্যে একটা কথা অ্যাড করতে চাই। কি কথা বলতো? কথাটা হচ্ছে ওই দুইটি বিন্দু আধানের নয়, দুইটি স্থির বিন্দু আধানের। তাহলে আমি লিখি দুটি স্থির বিন্দু আধানের। বিন্দু আধান কোনগুলো? এই যে দুখানা দেখ আমি বিন্দু আধান নিয়েছি। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। দেখ, একটা বল দেখাচ্ছি আমি দুই দিকে এরকম ভাবে, আরেকটা বল দেখ আমি দেখাচ্ছি এরকম ভাবে। তার মানে বুঝতেই পারছিস এটা আকর্ষণ বল, এটা বিকর্ষণ বল। এখন এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাকে আমি এফ দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এখন আধানগুলোকে দেখ আমি একটা আধানকে Q1 লিখেছি, একটা আধানকে Q2 লিখেছি। তো গানটা কি বললো? বললো এই দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মান আছে, মানে এফ যেটা আছে, সেটা আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। তার মানে Q1 আর Q2 গুণফলের সাথে সমানুপাতিক। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখতে পাচ্ছ তুমি? আর দেখতে পাচ্ছ। তাহলে গানটা কি বললো? যে এই মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে এফটা ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি যৌগিক ভেদের মাধ্যমে একটুখানি জুড়ে দিই তাহলে কি লেখা যায় বলো? লেখা যায় এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বলো লেখা যায়? আচ্ছা, এইবার তুমি জানো যে আমি যদি সমানুপাতিক চিহ্নটাকে একটুখানি তুলতে যাই তাহলে এই জায়গাতে কি চলে আসবে? তোরা প্রত্যেকেই বলতে পারবি একটা কে চলে আসবে, যেখানে কেটা হচ্ছে একটা ধ্রুবক। এখন তোদের মাধ্যমিকে এখান থেকে কি প্রশ্ন আসে একদম ওয়ান শটে একটুখানি বলে দিই। আসবে যে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, ভালো করে শুনে রাখ, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই সিজিএস পদ্ধতিতে কে এর যে ভ্যালু হয় সেটা হয় 1। ঠিক আছে, একদম বুঝতে পেরেছিস? এই কথাটা কিন্তু খেয়াল রাখবি যে দুইটি স্থির বিন্দু আধানের আর এই যে কে এর মানটা আমি বলছি সেটা কিন্তু শূন্য বা বায়ু মাধ্যম। ওকে, ঠিক একই রকম ভাবে আমি যদি এসআই পদ্ধতির কথা বলি তাহলে তোকে একটা কথা আমি জাস্ট এখানে বলবো, যেখানে যে কে এর মানটা হয় সেটাকে 1/4πε0 লেখা যায়। যেহেতু শূন্য মাধ্যম সেই কারণে এই দেখ এপসাইলনের তলায় একটা আমি 0 দিলাম। এখন এখান থেকে যে ভ্যালুগুলো তোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে 1/4πε0 যে ভ্যালুটা হয় সেটা হয় 9 × 10⁹9। এর এককটাও মনে রাখবি, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা, তোকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে ফেলে যে ε0 এর ভ্যালুটা কত হয়, সেটাও আমি বলবো একটুখানি মনে রাখ কষ্ট করে। সেটা হয় 8.85 × 10⁻⁻12। ঠিক আছে, এককটাও একটুখানি বলে দিই, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। দেখ, ঠিক এর উল্টো ইউনিটটা, তাই না?
ঠিক আছে, তাহলে এইটুকু যখন তুই জেনে নিলি তখন তুই একটুখানি মনে রেখে দিস ব্যাপারটা, যে তাহলে যদি 1/4πε0 এর ভ্যালুটা হয় 9 × 10⁹, তাহলে এই এফ এর যে ভ্যালুটাকে আমি এসআইতে লিখতেই পারি f = 9 × 10⁹, আর তারপরে বাকিটা বসিয়ে দে Q1 Q2/r²। আশা করছি এই এফ এর ভ্যালুটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে প্রত্যেকের ক্লিয়ার। অনেকে বলবে দাদা সিজিএসে কি হবে? ভাই সিজিএসে যদি কে এর মানটা 1 হয় তাহলে f = Q1 Q2/r² হবে না? একদম। চলো তাহলে কুলম্বের সূত্র থেকে মাধ্যমিকে যতটা আসতে পারতো সেটা আমি মোটামুটি তোদের করালাম। অনেক সময় এমনি একটা প্রশ্ন মাধ্যমিকে দিতে পারে যে কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য। তোরা এখন প্রত্যেকেই জানিস যে কুলম্বের সূত্রটা কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো গতিশীল আধানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, চলো তাহলে কুলম্বের সূত্র থেকে যা ছিল সব করিয়ে দিলাম। দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে তড়িৎ বিভব। দেখ অনেকেই তড়িৎ বিভব নিয়ে একটু সমস্যার মধ্যে থাকিস, তো চ একটুখানি এক্সপ্লেন করি খুব সহজে। ধর আমি প্রথমে একটা ছবি এঁকে নিই। হ্যাঁ, তোরা জানিস আমি খুব ভালো ছবি আঁকি, ছবি আঁকাতে নোবেল পেয়েছি। তো এই একটা ধর আমি একটা তড়িৎ ক্ষেত্র এঁকে নিয়েছি, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা বিন্দু করে নিলাম। ঠিক আছে, এইবার আমি এখানটা একটা একক ধনাত্মক আধান নিলাম। ঠিক আছে, এবার একটুখানি আমার কথাটা মন দিয়ে শোন। দেখবি তড়িৎ বিভবকে লেখা হয় কৃতকার্য / আধান। তাহলে আমি এটার ডেফিনেশনটা কিরকম ভাবে লিখতে পারি? দেখ আমি যদি আধানটার ভ্যালুটা 1 করে দিই তাহলে তো তড়িৎ বিভব = কৃতকার্য হয়ে যায়। বলো একদমই তাই। তাহলে দেখ আমি ডেফিনেশনটা এরকম ভাবেই লিখবো যে অসীম দূরত্ব থেকে যেহেতু আধানের ভ্যালুটা আমি 1 করব, সেই কারণে লিখবো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে সেই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার আছে। তাহলে তুই আমাকে একটা কথা বল যে এই তড়িৎ বিভবটাকে আমি লিখেছি কৃতকার্য/আধান। তোরা জানিস প্রত্যেকে কৃতকার্যটাও একটা স্কেলার রাশি আর আধানটাও একটা স্কেলার রাশি, তাই তড়িৎ বিভবটাও একটা কি ধরনের রাশি বল? একটা স্কেলার রাশি। হলো? এইবার তুই ধরে নে এই অসীম দূরত্ব থেকে আমি +q ধনাত্মক আধানকে, ওই ধনাত্মক মানে প্লাস আর কি, আমি তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে যদি নিয়ে আসি তাহলে আমাকে ধরে রাখ w পরিমাণ কৃতকার্য যদি করতে হয় তাহলে আমার বিভবটা কত হবে? আমি বিভবটাকে v লিখলাম, সেটা হবে আমার কৃতকার্য মানে w / আমার যে আধানটা আছে অর্থাৎ q। তাহলে এখান থেকেই দেখ আমি একটা ফেমাস ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে w = q × v। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অঙ্ক তোদের পরীক্ষাতে এসেছে এবং আসবে। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি তড়িৎ বিভব জায়গাটা বলে দিলাম। এখান থেকেই দেখো কিছু জিনিস আসতে পারে যে তড়িৎ বিভবের একক কি, তড়িৎ বিভবের মাত্রা কি। চলো একটুখানি ডিটেলে ডিসকাস করা যাক। ঠিক আছে, তো তড়িৎ বিভবের যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে একক কি, তার স্ক্রিনটাকে একটুখানি আমি ছোট করে নিই। একক যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো তাহলে আমি এককের কথাটা একটু বললে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতিটা ভাগ করব অবশ্যই। তাহলে সিজিএস পদ্ধতিতে এককটা বলার আগে আমি এসআই পদ্ধতিটা বলি। এসআই পদ্ধতিতে এককটাকে বলা হয় ভোল্ট, যেটাই হচ্ছে আমার ব্যবহারিক একক। আর সিজিএস পদ্ধতিতে যে এককটা হয় সেটার আগে শুধু একটা স্ট্যাট জুড়ে দাও, তাহলে স্ট্যাট ভোল্ট হয়েছে, কমপ্লিট। এইবার একটুখানি শোনো, এই স্ট্যাট ভোল্টটাকে ইএসইউ বলা হয়ে থাকে। আরেকটা জিনিস পরীক্ষাতে দেয় সেটা হচ্ছে এই সম্পর্কটা যে 1 ভোল্ট = 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, আচ্ছা আর কি দেবে পরীক্ষায়? আর দেখো তোমাকে দিতে পারে, ধরো তোমাকে বললো 1 ভোল্ট বলতে কি বোঝো? 1 ভোল্ট বলতে কি বোঝায় ভাই? আমি যদি 1 ভোল্ট লিখি তাহলে এখানটা আমাকে 1 দিতে হবে, এখানটা তো আমাকে 1 দিতে হবে। তার মানে এইবার দেখ একটুখানি ভালো করে শুনবি, যদি আমি বলি এর এসআই এককটাই তো ভোল্ট, তাই না? তাহলে আমি এখানটায় কার্যের এসআই এককটা বসিয়ে দিই, তাহলে কার্যের এসআই একক কি বলো? জুল। ওকে, আচ্ছা এই আধান যেটা আছে আধানের এসআই একক কি বলতো? আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, রিপ্লেস করলাম। এইবার একটুখানি মন দিয়ে শোন, ভালো করে দেখবি। তাহলে এই যে 1 ভোল্ট বলতে কি বুঝি আমরা? বলতে আমরা বুঝি যে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কৃতকার্য করতে হয়। ঠিক আছে, তবে সেই বিন্দুর তড়িৎ বিভবটাকে আমরা বলবো 1 ভোল্ট। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে আমার কথাটা শোনো। কথাটা হচ্ছে যে বিভব প্রভেদ জিনিসটা কি? তড়িৎ বিভব জিনিসটা তো আমরা বুঝে গেলাম, বিভব প্রভেদটা কি? এবার একটা জিনিস মন দিয়ে দেখ, বিভব প্রভেদটা বলতে গিয়ে আমাকে দুটো কথা বলতে হবে। একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব।
উচ্চ বিভব মানে কি? উচ্চ বিভব মানে হচ্ছে যদি তুই দেখতে পাস যে কোনো একটা ক্ষেত্রে বা কোনো একটা জায়গাতে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান রয়েছে, তবে সেই জায়গাটাকে আমরা বলবো উচ্চ বিভব। আর যদি তোরা দেখতে পাস যে কোনো একটা জায়গাতে প্রচুর পরিমাণ ঋণাত্মক আধান রয়েছে, তখন সেটাকে আমরা বলবো নিম্ন বিভব। তার মানে এখান থেকে তুই বুঝতে পারলি যে নিশ্চয়ই বিভবের একটা তফাৎ কিন্তু থাকতে পারে। তার মানে আমি যদি দুখানা বিন্দু নিই, ধর আমি এ বিন্দু আর বি বিন্দু নিলাম, তাহলে এটা হতেই পারে যে এ বিন্দুটার বিভব বেশি আর বি বিন্দুটার বিভব কম। তাহলে এ বিন্দুর বিভব আমি ভি এ ধরলাম, বি বিন্দুর বিভব আমি ভিবি ধরলাম। এই দুটো বিভবের মধ্যে যে তফাৎ, যে পার্থক্য, সেইটাকেই আমরা বলি বিভব প্রভেদ। আশা করছি ক্লিয়ার। এইবার একটুখানি মন দিয়ে শোনো, এই যে বিভব প্রভেদটাই কিন্তু তড়িৎ প্রবাহের জন্য দায়ী। তার মানে তুই আমাকে একটা কথা বল, ভি এ আর ভিবি এটার মধ্যে কে বড়? তুই বলবি ভি এ বড়। তাহলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে তোকে যদি জিজ্ঞাসা করতাম তড়িৎ প্রবাহ কোন দিকে, তাহলে তুই হয়তো এতদিন পারতিস না, কিন্তু আজকের পর থেকে অবশ্যই পারবি যে তড়িৎ প্রবাহ সর্বদা যেদিকের বিভব বেশি সেই দিক থেকে যেদিকের বিভব কম সেই দিকে। ঠিক আছে? আচ্ছা, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা ইলেকট্রনের প্রবাহ কোন দিকে, তুই বলবি যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে ঠিক তার উল্টো দিকে ইলেকট্রনের প্রবাহ। কমপ্লিট? চলো নেক্সট। এইবার তোমাকে ধরো কেউ জিজ্ঞাসা করলো যে তুমি মাত্রা বলো তো দেখি, তড়িৎ বিভবের তুমি মাত্রা বলো। তাহলে আমরা দেখো এক্ষুনি শিখলাম যে তড়িৎ বিভব যেটা আছে সেই তড়িৎ বিভবটাকে আমরা লিখতে পারি কৃতকার্য ডিভাইডেড বাই আধান। তাহলে এখন যদি আমাদেরকে কেউ বিভবের মাত্রা বার করতে বলে, তাহলে আমরা কৃতকার্যেরও মাত্রা বার করব, আবার আধানেরও মাত্রা বার করে সেটাকে ভাগ করব। আমরা প্রত্যেকেই জানি কৃতকার্যের মাত্রা কি হয়, মাত্রাটা হয় ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর আধানের কি মাত্রা হয় বলো? আধানের মাত্রা হয় আইটি। তাহলে সেখান থেকে আমরা যদি বিভব প্রভেদের মাত্রাটা বলতে চাই, তাহলে সেটা কি হবে? হবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। আশা করতে পারি কি করে মাত্রাটা এলো সেটা তোরা কিন্তু শিখে গেলি। তাহলে একক ডান, কি ধরনের রাশি সেটা ডান, মাত্রাটাও ডান। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলবি দাদা বিভব প্রভেদের মাত্রা কি? ভাই বিভবের মাত্রা যা হবে বিভব প্রভেদেরও তো তাই মাত্রা হবে, তাই না? আশা করছি ব্যাপারটা এবার বুঝে গেছিস। ঠিক আছে, চলো কমপ্লিট। তোকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে বিভব প্রভেদ তুমি ডেফিনেশন লেখো, তখন তুই কি লিখবি? তখন কি লিখবি একটুখানি শুনে নে। দেখ, তুই বলবি যে, আমি একটু পেনটা সিলেক্ট করি, তুই ধর বলবি যে একটা ধর তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই আমরা বলে থাকি সেই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে বিভব পার্থক্যকে তুই কিভাবে লিখবি? তুই লিখবি এই যে পরিমাণ কৃতকার্য করতে হলো ডিভাইডেড বাই তুই যে একক ধনাত্মক আধানটাকে নিয়ে যাচ্ছিস সেই রকম ভাবে। দেখ, একদম বিভবের মতোই বিভব প্রভেদ, তাই না? একদম সেম। আচ্ছা, একটা প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে থাকে যে পৃথিবীর তড়িৎ বিভবের মান কত? মাথায় রাখবে পৃথিবীর তড়িৎ বিভবের মান কিন্তু 0 হয়। এবং এই কথাটাও খেয়াল রাখ যে তুই কখনো কখনো বলিস না যে একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে যে বস্তুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত তার মানেটা হচ্ছে সেই বস্তুটার যে বিভব আছে সেটা ইজ গ্রেটার দ্যান পৃথিবীর বিভব। আর যদি তুই দেখতে পাস যে কোনো একটা বস্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাহলে মাথায় রাখতে হবে যে সেই বস্তুটার থেকে পৃথিবীর বিভবটা বেশি। তাহলে আমি লিখে দিই এভাবে, আর্থ তার যে বিভব সেটা গ্রেটার দ্যান বিভব অফ দ্যাট বস্তু। ঠিক আছে, কমপ্লিট। এর বাইরে কিন্তু দেখ এখান থেকে আর তেমন প্রশ্ন আসে না, যা যা ছিল সবই তোদেরকে কভার করে আমি দিয়েছি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা ডিসকাস করতে চলেছি, যেটা হচ্ছে তড়িৎ চালক বল। অনেকে এই জিনিসটা বোঝে না কি জিনিস, তো তার জন্য বোঝানোর জন্যই আমি কিন্তু নিয়ে চলে এসেছি একটা ছবি, যেখানে তুই দেখতে পাচ্ছিস যে একটা ব্যাটারি আছে এবং একটা সার্কিট আছে। আমি যদি তোকে জিজ্ঞাসা করি বাল্বটা কি জ্বলবে, তুই বলবি না জ্বলবে না। তার কারণটা কি? তার কারণ এই বর্তনীটা ছিন্ন অবস্থাতে আছে। তার মানে এই সার্কিটটা একটা ওপেন সার্কিট, তার মানে এটা একটা মুক্ত বর্তনী। এখন বিষয়টা হচ্ছে এই মুক্ত বর্তনীর মধ্যে যে ব্যাটারিটা কানেক্টেড আছে, আমি ধরে রাখলাম এই ব্যাটারিটা হচ্ছে এই ব্যাটারিটা, সেই ব্যাটারিটার তো একটা পজিটিভ প্রান্ত আছে, একটা নেগেটিভ প্রান্ত আছে। তাহলে এই পজিটিভ প্রান্তের কিছু বিভব আছে, আবার এই নেগেটিভ প্রান্তের মধ্যেও কিছু বিভব আছে। যখন এই ব্যাটারিটা মুক্ত বর্তনীতে কানেক্টেড আছে তখনও তো এই বিভবগুলোর মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটাকে কি বলবো আমরা? সেই পার্থক্যটাকেই আমরা বলবো তড়িৎচালক বল।
এবং দেখবি সেইটাই ব্যাটারির গায়ের মধ্যে এরকমভাবে লেখা থাকে 1.5 ভোল্ট। তার মানে তুই বাজার থেকে যে কোনো ব্যাটারিকে কিনে নিয়ে এসে তোর কাছে যদি পোটেনশিওমিটার যন্ত্র থেকে থাকে, তুই পজিটিভ আর নেগেটিভ প্রান্তে এরকমভাবে পোটেনশিওমিটারের তারটা কানেক্ট কর, তুই দেখতে পাবি পোটেনশিওমিটারের কাঁটাটা উঠছে। তার মানে কি? তার মানে মুক্ত অবস্থাতেও সেই ব্যাটারিটার তড়িৎদ্বয়ের মধ্যে কিছু বিভব পার্থক্য রয়েছে। সেই বিভব পার্থক্যটারই নামটা হচ্ছে তড়িৎচালক বল। এখন এই বর্তনীটাকেই যখন তুই যুক্ত করবি, দেখ ক্লোজ সার্কিট হয়ে গেল, তখন ওই তড়িৎচালক বল যেটাকে আমরা ই দিয়ে লিখতাম সেইটা আর থাকবে না, তার পরিবর্তে চলে আসবে ভি, অর্থাৎ বিভব প্রভেদ। তার মানে তুই একটা জিনিস তো বুঝলি, সেটা হচ্ছে তড়িৎচালক বল থেকেই বিভব প্রভেদের সৃষ্টি হয়। আর মাথায় রাখবি বাপ হতা হ্যায়, ইসলিয়ে তড়িৎচালক বলের যে মানটা হয় তার থেকে বিভব প্রভেদের মানটা কম হয়। একদম ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তড়িৎচালক বলটা কি, তুই বলবি মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তড়িৎ বিভবটা কি বা বিভব প্রভেদটা কি, তুই তখন বলবি বদ্ধ বর্তনী বা সংহত বর্তনীতে কোষের দুই প্রান্তের যে বিভব প্রভেদ। আশা করছি ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ বিষয়গুলো আলাদা, তড়িৎচালক বলের মানটা বিভব প্রভেদের থেকে বেশি। আরেকটা প্রশ্ন কিন্তু দেখ এখান থেকে করে থাকে, সেটা হচ্ছে এই যে কোষের তড়িৎচালক বলটা 1.5 ভোল্ট যেটা আমি বলেছি, সেটা বলতে তুমি কি বোঝো? বলতে চাইছে যে এই যে কোষটা আছে, কোষটার এই ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে, কারণ দেখ এই তড়িৎচালক বলটাও তো এক প্রকারের বিভব প্রভেদ, তাই না? এটাও তো বিভব প্রভেদ, নামটা বল আছে ঠিকই, কিন্তু আসলে তো বিভব প্রভেদ, এবং এর এককটাও কিন্তু ভোল্ট। সেই জন্যই দেখ আমরা জানি ভি ইকুয়াল টু কি, এখানে দেখ ভি লেখা যাবে না, ই ইকুয়াল টু লিখতে হবে। ই ইকুয়াল টু আমরা কি লিখবো? একই রকম ভাবে কৃতকার্যবাহী আধান। তাহলে এই জন্যই ডেফিনেশনটার মধ্যে দেখ এরকম ভাবে লিখবো যে কোনো একটা কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে সেই কোষটার ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে 1.5 জুল কৃতকার্য করতে হয়। ঠিক আছে, তবেই না ই এর ভ্যালুটা 1.5 ভোল্ট আসবে। ব্যাপারটা আশা করছি বুঝে গেছিস। চলো নেক্সট দেখো, তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে যদি আমাকে পার্থক্য বলতে বলে, তাহলে প্রথম পার্থক্যটা তুই বুঝে গেছিস যে ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটের ব্যাপারটা। নেক্সট তুই আরো একটা জিনিস জেনে গেছিস যে ই এর ভ্যালুটা সর্বদা ভি এর থেকে বেশি হয়। তুই আরো একটা জিনিস জেনে গেছিস যে তড়িৎচালক বল হচ্ছে দ্য রিজন যেটা বিভব প্রভেদ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে এই পয়েন্টটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তড়িৎচালক বলের ফল। নেক্সট আরেকটা বিষয়, তড়িৎচালক বলকে মাপার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। আর ঠিক একই রকম ভাবে বিভব প্রভেদ মাপারও একটা যন্ত্র আছে, সেইটাকে কিন্তু আমরা বলে থাকি ভোল্ট মিটার। অনেকে এই জিনিসটা একটু ভুল করে, ওই দেখবি তোরা যখন তড়িৎ বিশ্লেষণটা পড়েছিলি ভোল্টামিটার পড়েছিলি, ভোল্টামিটারের সাথে ভোল্ট মিটারকে কিন্তু গুলিয়ে ফেলবি না, এটা হচ্ছে ভোল্ট মিটার। কি করে মনে রাখবি? তড়িৎ বিভবের এককটাই তো ভোল্ট হয়, তাই না? তাহলে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নামও তো ভোল্ট মিটারই হবে। আশা করছি বিষয়গুলো সবার কাছে ক্লিয়ার আছে। ঠিক আছে, কমপ্লিট। চলো, তোমাকে যদি আজকে কেউ জিজ্ঞাসা করে যে এই তড়িৎচালক বলের মানটা কি রোধের উপরে নির্ভর করে, তুমি বলবে না, কিন্তু এই বিভব প্রভেদের মানটা কিন্তু রোধের উপরে নির্ভর করে। কোন রোধ? বর্তনীর রোধ। এই কথাটা কিন্তু খুব খেয়াল রাখবি, অনেকেই কথাটা মেনশন করে না, বর্তনীর রোধ। তোরা যারা এই ভিডিওটা দেখছিস তারা যথেষ্ট ম্যাচিওর, সেই কারণে আমার কথাটা আমি কেন বললাম বর্তনীর রোধ সেটা অনেকে বুঝতে পেরেছিস। চলো পরে গিয়ে এর কারণটা আমি বলবো। এবার চলো একটা খুব সোজা টপিক নিয়ে ডিসকাস করি। টপিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। আমরা লিখে থাকি আই ইকুয়াল টু কিউ বাই টি। এখন এর ডেফিনেশনটা বলার জন্য আমাকে জাস্ট টি ইকুয়াল টু 1 করতে হবে। তুই এটাকে 1 সেকেন্ডও লিখতে পারিস, বা এটাকে অনেকে প্রতি একক সময়ও বলে থাকে। তাহলে সোজা কথায় আমি বলতে পারি তো যে প্রতি একক সময় অর্থাৎ টি ইকুয়াল টু 1 সেকেন্ডে যতটা পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই তো আই এর সাথে সমান। তাহলে ডেফিনেশনটাকে আমি কি লিখবো? লিখবো একটা পরিবাহীর কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে আমরা ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে থাকি। ব্যাস এইটুকুই। যেটা দেখো পরীক্ষাতে আসে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার এককগুলো মাথায় রাখবে। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর সিজিএস এর যে এককটা আছে সেই সিজিএস ইউনিটটাকে অনেকে অনেক রকম বলে।
তবে এটা সর্বজন স্বীকৃত, সেটা হচ্ছে ইএমইউ। সেই ইএমইউ এর পুরো কথাটা জেনে রাখো। পুরো কথাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এখন এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 ইএমইউ প্রবাহ মাত্রা ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই কিউ ইকুয়াল টু আইটি সমীকরণটা দিয়ে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। আরেকটা জিনিস মাথায় রাখবি, আরেকটা প্রশ্ন এই সমীকরণটা দিয়ে দেয়, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, যেখানে এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আর ইটা হচ্ছে কিন্তু ইলেকট্রনের আধান। ই এর যে ভ্যালুটা যারা যারা 9-এ ঠিক মতো পড়িসনি তাদের জন্য আমি লিখে দিচ্ছি, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, চলো এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওহমের সূত্র, সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। দেখো, ওহমের সূত্রটা মাধ্যমিকে 2 নম্বরে একদম শিওর শট লিখতে দিতে পারে। তো তার জন্য একটা ছবি আঁকি প্রথমে। ধরো একটা রোদ দেখাই এরকম করে, এটা ধরো আমি এ বিন্দু ধরে নিলাম আর এইটাকে ধরো আমি বি বিন্দু ধরে নিলাম। এখন আমাকে একটা কথা বল, তুই ধরে নে এ বিন্দুর বিভবটা হচ্ছে ভিএ আর বি বিন্দুর বিভবটা হচ্ছে ভিবি, এবং তুই এটাও ধরে নে যে ভি এর মানটা ভিবির থেকে বড়। তাহলে তুই আমাকে একটা কথা বল, এ আর বি বিন্দুর বিভব প্রভেদ কত? তুই বলবি ভিএ মাইনাস ভিবি। বিভবের পার্থক্যটা কিন্তু বিভব প্রভেদ বলে। তো বিভব প্রভেদের জন্য একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে, সেটা এই দিক থেকে এই দিকে যাবে, ধরে নে সেটা আই। এখন বিজ্ঞানী ওহম কি বলছেন? বিজ্ঞানী ওহম বলছেন যে যদি উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থাগুলো অপরিবর্তিত থাকে, তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রাটা যাচ্ছে সেটা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। আমি ধরে নিলাম এই ভিএ মাইনাস ভিবিটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে দেখতো আমি এটাকে এইভাবে লিখতে পারি তো, যে ভি ইকুয়াল টু এই সমানুপাতিক চিহ্নটাকে তুললে আমি কি পেয়ে যাবো বল? একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটাকে আমি কি লিখবো? আমি ধর আর লিখলাম। তাহলে এইভাবে আমি ইকুয়েশনটাকে ফর্ম করতে পারি। এই ইকুয়েশনটাই কিন্তু হচ্ছে ওহমের সূত্র। তোরা এখন প্রত্যেকেই সেই বিষয়টা জানিস। এই আরটা কি? এই আরটা হচ্ছে কিন্তু পরিবাহীর রোধ, যে রোধটা আমি এখানটা এরকম ভাবে দেখিয়েছি। এখন এইটাকে একটুখানি আমি এইরকম ভাবে লিখতে বেশি পছন্দ করি, কারণ এরকম ভাবে লিখলে একটা জিনিস করা যায়, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, তাই না? তাহলে ভি ইকুয়াল টু আই আর কে তোরা এইভাবেও মনে রাখতে পারিস। ওকে, চলো এইবার একটা কথা কিন্তু ভালো করে শুনে রাখ। ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে অনেক সময় এই আর এর ভ্যালুটা কি সেটা জানতে চায়, মানে ওহমের সূত্র থেকে রোধের ধারণা এরকম একটা বিষয় কিন্তু দিয়ে থাকে। দেখ, তোরা জানিস ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে সেখান থেকে আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি বল? ভি বাই আই লিখতে পারি। তাহলে বলতেই পারি যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং সেই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার যে অনুপাত, সেটাই কিন্তু হচ্ছে সেই পরিবাহীর রোধ। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা রোধ জিনিসটা অ্যাকচুয়ালি কি? রোধ মানে হচ্ছে বাধা দান করা। এই রোধটা কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহকে বাধা দান করে। অনেকের একটা ভুল ধারণা আছে জানিস তো, যে ধর রোধ যেদিকে থাকে সেদিক থেকে নাকি প্রবাহ গেলে একটুখানি নাকি মানে সব কাটাকুটি হয়ে যায়, এইসব ধারণা নাকি থাকে। আমি তোকে একটুখানি ধারণাটা শেখাই। অ্যাকচুয়াল রোধের ধারণাটা কি আমি একটু মানে জানিস তোরা আমি ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট, ওই জন্য আঁকতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ধর এরকম আমি তিনখানা রোধকে এরকম ভাবে যুক্ত করেছি, আর এখান থেকে ধর আমার আই প্রবাহটা যাচ্ছে। এখন আমি ধরে নিলাম এখানটা একটা রোধ আছে R1, এখানটা একটা রোধ আছে R2, এখানটা একটা রোধ আছে R3। অনেকে ভাবে কি জানিস তো, যে এতগুলো রোধ আছে তাহলে নিশ্চয়ই এই আইটা যেটা যাচ্ছে সেটা পুরোটা এখানটায় পৌঁছাবে না। ধুর বোকা, এই আইটাই এখানটায় পৌঁছাবে। কিন্তু কিভাবে পৌঁছাবে? ব্যাপারটা হচ্ছে তুমি ধরে নাও R1 এর ভ্যালুটা R2 থেকে বেশি, আবার R2 ভ্যালুটা R3 থেকে বেশি। এরা তো সবাই রোধ। রোধ মানে কি? এরা বাধা। তার মানে এর বাধা দান করার ক্ষমতা সব থেকে বেশি। কাকে বাধা দান করবে? প্রবাহকে বাধা দান করবে। তাহলে এর রোধ যদি সব থেকে বেশি হয়, তাহলে এদিক থেকে সব থেকে কম প্রবাহ যাবে। তাহলে আমি ধরে নিলাম এখান থেকে I1 যাচ্ছে, এখান থেকে I2 যাচ্ছে, আর এখান থেকে I3 যাচ্ছে। তাহলে কার রোধটা সবচেয়ে কম? তুই বলবি R3টা সব থেকে কম। তাহলে কোন প্রবাহটা সব থেকে বেশি হবে? না, I3টা সব থেকে বেশি হবে, তারপরে I2টা হবে, তারপরে I1টা হবে। কিন্তু ভাই যাবে পুরোটাই। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে রোধের ধারণাটাও মোটামুটি একটুখানি শিখিয়ে দিলাম। এবার একটুখানি রোধের মাত্রাটা শিখিয়ে দিই। বল দেখ, এখান থেকে যখন তোরা তড়িৎ প্রবাহ মাত্রাটা শিখেছিলি, তোদেরকে একটুখানি জানিয়ে রাখি সেই জিনিসটা, যে তড়িৎ প্রবাহ মাত্রার যদি তোমাকে কখনো মাত্রা বলতে বলে, তাহলে কিন্তু তুমি সেটাকে এরকম ভাবে থার্ড ব্র্যাকেটে এ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো।
ঠিক আছে, চলো এইবার একটুখানি দেখি রোধের মাত্রা কিরকম ভাবে প্রকাশ করি আমরা। রোধের মাত্রাটাকে ধরো আমাকে লিখতে দিয়েছে, আমি এখানটায় করি। হ্যাঁ, আমরা জানি V ইকুয়াল টু IR, তাহলে R ইকুয়াল টু কি হবে বলো, V বাই I হয়ে যাবে। এখন এই V বাই I থেকে আমি মাত্রাটা বার করব, দেখো এরও মাত্রা এরও মাত্রা। এবার তোরা যারা এই ক্লাসটাকে প্রথম থেকে শুনছিস তারা প্রত্যেকেই আপাতত জেনে ফেলেছিস যে বিভব প্রভেদের মাত্রা কিন্তু আমরা অলরেডি বার করে নিয়েছি। সেটাকে আমরা কি করে বার করতে পারি, এটা লিখতে পারি এরকম করে, দেখো m l স্কোয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। এই যে i আছে সেটাকে তুই এও লিখতে পারিস, বাট আমি আমার সুবিধার্থে আই লিখি। তুই যদি চাস এখানটা এ লিখবি, তুই এও লিখতে পারিস, আবার তুই যদি চাস তুই আই লিখবি, তুই আইও লিখতে পারিস। তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রাটাকেও আমি আই ধরে নিলাম, তুই চাইলে এও ধরতে পারিস, বারবার করে বলছি। তাহলে এই রোধের মাত্রাটা কি আসবে বল, আসবে m l স্কোয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -2। আশা করছি এই ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমি রোধের মাত্রাটাকেও বার করতে পারলাম। ঠিক আছে, কমপ্লিট। চলো নেক্সট, এবার এখান থেকে আর কি দেয়, এখান থেকে আর দেখো তোমাকে যেটা দিতে পারে। আচ্ছা, এইটা বলার আগে আমি আরেকটুখানি ডিসকাস করতে চাই। ধরো তোমাকে রোধটাকে কেউ প্রকাশ করতে বললো, যে তুমি রোধকে প্রকাশ করো। মাথায় রাখবে রোধকে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যে চিহ্নটাকে বলা হয় ওমেগা। ধর এই R1 R2 আর R3 তত্ত্বকে ভ্যালু লিখতে দিয়েছে, আমি বলে দিলাম R1টা হচ্ছে সাপোজ 5 ওহম, এইটা ধরো হচ্ছে 3 ওহম, আর এটা ধরো হচ্ছে 2 ওহম। এই ওহম জিনিসটা কি, ওহম জিনিসটা হচ্ছে রোধের একক। তাহলে এর যে এককটা এসআই পদ্ধতিতে সেটাই কিন্তু হচ্ছে দেখো ওহম। যেই ওহমটাকে তুমি বাংলাতে অহম লিখতে পারো। এটা কোথা থেকে এলো, যার সূত্র তার নাম থেকেই এসছে। ঠিক আছে, আচ্ছা সিজিএস পদ্ধতিতে এককটা খুব মানে পপুলার নয়, স্ট্যাট ওহম বলা হয়। ঠিক আছে, না জানলেও চলবে, মাথায় রাখবি ওহমটাকেই ওমেগা চিহ্ন দিয়ে দেখানো হয়ে থাকে। ঠিক আছে, কমপ্লিট। চলো এখান থেকে আরেকটা ছোট ছোট কয়েকটা জিনিস বলে রাখি। ধরো কখনো বলে দিল তোমাকে 1 কিলো ওহম মানে কি, মানে মাধ্যমিকে আজকাল আমার কোনো বিশ্বাস নেই সত্যি কথা বলতে। 1 কিলো ওহম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওহম। তোমাকে ধরো বললো 1 মেগা ওহম মানে কি, মেগা ওহম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওহম। তোমাকে ব্যাস এগুলোই দেবে, ন্যানো ওহম ফোম দেবে না। মাইক্রো ওহম দিতে পারে। 1 মাইক্রো ওহম মানে কি, মাইক্রোটাকে এরকম চিহ্ন দিয়ে দেখানো হয়, সেটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ওহম। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, ব্যাস এইটুকু জানলেই চলে। এইবার একটুখানি মন দিয়ে শোন। ব্যাপারটা হচ্ছে যে একটা প্লট অনেক সময় দেয়, জানো তো। আচ্ছা তোরা তো প্রত্যেকেই শুনলি যে ভি প্রপোর্শনাল টু আই হয়। ভি প্রপোর্শনাল টু যদি আই হয়, তাহলে যদি আমি লেখচিত্রটা আঁকতে বলি তোকে ভি এর সাথে আই এর, সেই লেখচিত্রটা কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছি যে সমানুপাতিক যে কোনো সম্পর্কের লেখচিত্র কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এখানটায় ভি দিলাম, এখানটায় আই দিলাম, তার লেখচিত্রটা কিন্তু সর্বদাই মূল বিন্দুগামী সরলরেখাই হবে। কাদের ক্ষেত্রে, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, যারা ওহমের সূত্রটাকে মেনে চলে। ঠিক আছে, কিন্তু যারা ওহমের সূত্রটাকে মেনে চলে না, অর্থাৎ অওহমীয় পরিবাহী, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভি ভার্সেস আই লেখচিত্রটা এরকম মূল বিন্দুগামী সরলরেখা হয় না। ঠিক আছে, সেটা কি হয় সেটা জানার জন্য তোকে ভিডিওটা আরেকটু দেখতে হবে। আচ্ছা, অওহমীয় পরিবাহীর এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী মানে হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম। ঠিক আছে, চলো ঠিক আছে, চলো কমপ্লিট। নেক্সট, এই ভি ইকুয়াল টু আই আর থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে এবং বেশ ভালো রকমের অঙ্ক আসে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো একটুখানি যে টপিকটা আমাকে ডিসকাস করতে হবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। বিষয়টা একটু মন দিয়ে শোন। ব্যাপারটা হচ্ছে ধর এইটা হচ্ছে আমাদের সেই ই, যে ইটাকে আমরা পরিচালক বল বলে আসছিলাম। তোকে আমি একটা কথা তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্য পড়ানোর সময় বলেছিলাম যে তড়িৎচালক বলের যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা পুরোটা কিন্তু বিভব প্রভেদে কনভার্ট হয় না, কিছুটা কম হয়। ধরো এটা 1.5 ভোল্ট লেখা আছে, তো তুমি দেখতে পাবে এটা 1.1 ভোল্ট হচ্ছে। এবং এই পার্থক্যটা কেন হয় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্থক্যটা হয় তার কারণ হচ্ছে এই যে কোষটা আছে, এই যে সেলটা আছে, সেই সেলের ভেতরে একটা রোধ থাকে। সেই রোধটা এই পুরো ইটাকে ভিতে কনভার্ট হতে বাধা দেয়। এই যে রোধটা আছে সেই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করে থাকি।
ঠিক আছে, চলো এইবার একটুখানি তোমাকে ব্যাপারটা বলি যে এই অভ্যন্তরীণ রোধটা বা কোষের মধ্যবর্তী যে রোধটা আছে, এই অভ্যন্তরীণ রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে মেনলি দেখো যে জিনিসগুলো বলা যায় সেটা হচ্ছে এই তড়িৎদ্বার দ্বয়ের দূরত্ব, মানে কোষের ভেতরে তো তড়িৎদ্বার আছে, সেই তড়িৎদ্বার দ্বয়ের দূরত্বের ওপরে কিন্তু অভ্যন্তরীণ রোধটা নির্ভর করে থাকে। মানে তুমি তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে দূরত্ব যত বাড়াবে অভ্যন্তরীণ রোধ তত বাড়তে থাকবে। নেক্সট দেখো, যদি তোমাকে আরেকটা পয়েন্ট আমি বলি, তাহলে কোষ মধ্যস্থ যে তরলটা তুমি নিয়েছো, মানে কোষের ভেতরে একটা তরল থাকে, ওই তরলটার জন্যই রোধটা সৃষ্টি হয়। ওই যে তরলটা তুমি নিয়েছো তার গাঢ়ত্বের উপরে নির্ভর করে থাকে। মানে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছিস, যদি খুব গাঢ় একটা মিডিয়াম থাকে, ধর তোকে আমি দিয়ে দিলাম, তুই ধর একটা পিঁপড়ে, তোকে আমি জলের মধ্যে ফেলে দিলাম, তোকে আমি মধুর মধ্যে ফেলে দিলাম, তাহলে তুই বল তুই কোথা থেকে ভালো সাঁতার কাটবি? জলের মধ্যে দিয়ে, কারণ জলের গাঢ়ত্বটা মধুর তুলনায় একটু কম। সেই কারণে ওই কোষের ভেতরে যে তরলটা আছে তার গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে, কোষের অভ্যন্তরীণ রোধটাও কিন্তু তত বেশি করে বৃদ্ধি পাবে, এবং যত অভ্যন্তরীণ রোধটা বৃদ্ধি পাবে ততই কিন্তু ই আর ভি এর মধ্যে পার্থক্যটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আশা করছি বোঝা গেছে। আরেকটা দেখো, টেম্পারেচারের উপর কিন্তু নির্ভর করে। কিসের টেম্পারেচার? ওই কোষের ভেতরে যে সক্রিয় তরলটা আছে তার টেম্পারেচার। মাথায় রাখবে, টেম্পারেচার যত বাড়ে অভ্যন্তরীণ রোধটা তত হ্রাস পায়। ঠিক আছে, একদম কি করে বুঝবো? ধরো একটা এক্সাম্পল দিই, ধরো নিউ মার্কেটে প্রচুর লোকজন আছে, এবার তুমি সবার পেছনে গিয়ে একটুখানি করে আগুন লাগিয়ে দিলে, তখন সবাই কি করবে? দৌড়াবে। তার মানে যত তুমি টেম্পারেচার বাড়িয়ে দেবে তত তোমার রোধ কমবে, তত তোমার প্রবাহটা বাড়তে থাকবে। ঠিক আছে, চলো হেভি এক্সাম্পল দিচ্ছি, চলো নেক্সট। এইবার একটুখানি মন দিয়ে শোন। দেখ, আমি এখানটায় একটা বর্তনী তোদেরকে এঁকে দেখিয়েছি। এই বর্তনীটার মধ্যে একটা চাবি আছে, এই কেটাকে বলি চাবি। এই চাবিটা ধরো জুড়ে দিয়েছি আমি, তার মানে বর্তনীটা কমপ্লিট হয়েছে। তার মানে এবার এখান থেকে প্রবাহ হবে। এই দেখ, এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কিন্তু আমি ধরে নিলাম আই প্রবাহ হচ্ছে। এখানে এ দিয়েছে, আমি এটাকে আই করে দিলাম। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে শোন। এই যে এই বর্তনীটার তড়িৎচালক বল কত? ই। আমরা তো একটু আগে পড়েছি যে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহটা কি হবে। আচ্ছা, একটা কথা কিন্তু বলে দিই, এই বর্তনীর মধ্যে তুই দেখতে পাচ্ছিস যে একটা আর রোধ আছে, আবার তুই দেখতে পাচ্ছিস যে কোষটা আমি ইউজ করেছি তার একটা অভ্যন্তরীণ রোধ আছে ছোট হাতের আর। তাহলে যখন আমি এই বর্তনীটার মধ্যে দিয়ে কতটা প্রবাহ যাচ্ছে সেটা বার করব, সেটা কি বেরোবে? একটু আগে আমরা দেখেছি ভি ইকুয়াল টু আই আর হয়, তার মানে আই ইকুয়াল টু ভি বাই আর হয়। এই ভিটা কি? ভিটা হচ্ছে বিভব প্রভেদ। আর যখন আমার তড়িৎচালক বল আছে, মানে যখন পিতাজি আছে, তাহলে এই জায়গাটায় পিতাজিই বসবে। তাহলে আমি আই ইকুয়াল টু ভি না বসিয়ে ই বসালাম। আর নিচে কি বসাবো বল? নিচে বসাবো মোট রোধ যেটা আছে। রোধ কি আছে এখানে? বড় হাতের আরও আছে, আবার ছোট হাতের আরও আছে। তাহলে আই এর যে ভ্যালুটা এলো, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যেটা এলো, সেটা হলো বর্তনীর তড়িৎচালক বল ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি লিখতে পারি, আমি ধরো এখানটা আরেকবার লিখি বিষয়টাকে, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। আচ্ছা, তুই এবার আমাকে একটা কথা বলতো ভাই, এই যে ভি ইকুয়াল টু আই আর তুই একটু আগে পড়লি, তাহলে এই আই আর এর জায়গায় তুই ভি বসাতে কি অসুবিধা আছে? নিয়ে এই ছোট আই আরটা একটু বসিয়ে দে, তাহলে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর আমি লিখতে পারি। তাহলে এটা তো তুই লিখতেই পারিস ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা, একদমই তাই। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, ই এর একক কি? তুই বলবি ভোল্ট। তুই আমাকে একটা কথা বল, ভি এর একক কি? তুই বলবি ভোল্ট। তার মানে দুটো ভোল্টের পার্থক্য এটা। আচ্ছা, পার্থক্য মানে কি? মানে নষ্ট হয়ে যাচ্ছে কতটা। দেখ, ই এর একটা ভ্যালু ছিল, ভি এর একটা ভ্যালু আছে, একটু সামান্য কম আছে বলেই না আমি একটা ধনাত্মক ভ্যালু পাচ্ছি এখানে। তুই 5 - 3 করলেই তো 2 পাস রে। তার মানে এই আই আরটা পজিটিভ, এটা দেখে কিন্তু তুই বুঝতে পারছিস যে নিশ্চয়ই ই থেকে ভিটা কিছুটা কম। ঠিক আছে, চলো। এই যে দেখ আই আর যেটা এলো, এই আই আরটাকে বলা হয় নষ্ট ভোল্ট। ওকে, এই আই আরটাকেই নষ্ট ভোল্ট বলা হয়। তার মানে যখন একটা কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদে কনভার্ট হচ্ছে, তখন এই আই আর পরিমাণ ভোল্ট নষ্ট হয়ে যায়, এবং সেই কারণেই এখানে যে মানটা দেখায় এখানে সেই মানটা আসে না। ক্লিয়ার আছে? চলো কমপ্লিট তাহলে। এইবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নষ্ট ভোল্টের ইউনিট কি, প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখি। এটার ইউনিটও ভোল্ট, এটার ইউনিটও ভোল্ট। দেখি নষ্ট ভোল্টের ইউনিট কি হবে, প্রত্যেকে বল দেখি। চলো একদম কমপ্লিট। তাহলে এই ই মাইনাস ভি রাশিটাকেই নষ্ট ভোল্ট বলে, যেটার ভ্যালুটা আই আর, যেখান থেকে কিন্তু তোমাকে পরীক্ষাতে অঙ্ক দেওয়া হবেই হবে। ঠিক আছে, চলো।
রোদ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দেখো একটুখানি মন দিয়ে। তোরা প্রত্যেকেই জানিস যে রোদ মূলত দুখানা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এগুলোকে ডিসকাস করার আগে আমি একটু জিনিস শিখিয়ে দিতে চাই যে যখন রোদটা দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল তখন কিন্তু উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধ্রুবক থাকবে। আবার যখন রোদটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক তখনও কিন্তু এই উষ্ণতা, এই উপাদান ও দৈর্ঘ্যটা ধ্রুবক থাকবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছিস। এইবার একটুখানি মন দিয়ে শোন, বিষয়টাকে একটু ডিসকাস করি। ধর এখানে একটা ইলেকট্রিক কারেন্ট স্টেশন আছে যেখান থেকে কারেন্টটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ধর তোর বাড়ি আর এটা হচ্ছে ধর আমার বাড়ি। এখন দুরকম ধর তার আমি এখান থেকে কানেক্ট করেছি। একটা তারের দৈর্ঘ্য তুই ধরে নে L2 আর একটা তারের দৈর্ঘ্য তুই ধরে নে L1। তুই কি জানিস যত দৈর্ঘ্য বাড়ে তত রোধ বাড়ে। তার মানে আমার বাড়িতে যে তারটা গেছে সেই তারটার রোধ অনেক বেশি। তার মানে আমার বাড়িতে তড়িৎ যেতে বেশি সময় লাগবে, যার কারণেই আমি বলতে পারি যে তোর বাড়ি যেহেতু যে তারটা আছে সেটার দৈর্ঘ্যটা কম, সেই কারণে তোর বাড়ির রোধটাও কম তারের, সেই কারণে তোর বাড়িতে কিন্তু প্রবাহ যেতে অপেক্ষাকৃত অনেকটাই কম সময় লাগবে এবং তুই তাড়াতাড়ি করে সমস্ত ফেসিলিটিগুলো পেয়ে যেতে পারিস। নেক্সট ধর তোকে যদি আমি একটুখানি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বোঝানোর চেষ্টা করি, তাহলে ধর তোর কাছে গ্যালন গ্যালন জল আছে, তোর কাছে দুখানা পাইপ আছে, তুই কোন পাইপটাকে বেশি প্রেফার করবি রে গ্যালন গ্যালন জল পাঠানোর জন্য? তুই বলবি সেকেন্ড পাইপটাকে। তার কারণ কি? কারণ সেকেন্ড পাইপটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক বেশি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন বেশি হয় তখন রোধটা কম হয়, তার মানে বাধাটা কম পাবে, জলটা তাড়াতাড়ি যেতে পারবে। এই জন্যই বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধটা ব্যস্তানুপাতিক। আশা করছি ব্যাপারটা বুঝে গেছিস। আচ্ছা, এই যে দুখানা জিনিস আমি পেলাম, এই দুটো জিনিসকে যদি আমি একটুখানি জুড়ি তাহলে কি হবে দেখতো। আমি পেলাম R প্রপোর্শনাল টু L, আবার পেলাম R প্রপোর্শনাল টু 1/A। আমি দুটোকে একটুখানি জুড়ে দিই, তাহলে R প্রপোর্শনাল টু L/A লেখা যায়। তাহলে এই R ইকুয়াল টু আমরা রো ইন্টু L/A লিখতে পারি। তো রোটা কি? রোটা হচ্ছে একটা ধ্রুবক, যে ধ্রুবকটা আমি পেলাম এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে। এই রো ধ্রুবকটার নামটা তোদের আর নিশ্চয়ই অজানা নেই, এটাকেই বলা হয় উপাদানের রোধাঙ্ক। উপাদানের কথাটা কেন লিখলাম? কারণ উপাদান পরিবর্তনের সাথে সাথে কিন্তু রোধাঙ্কের মানটা পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখ রোধাঙ্ক জিনিসটা আছে সেটা নিয়ে বিস্তর ডিসকাশনটা আমি করবো এক্ষুনি। এর একক ফেকক কী করে বার করতে হয়, মাত্রা কী করে বার করতে হয় সব শেখাবো। কিন্তু তার আগে এই পেজটা আমি কিন্তু মানে এমনি এমনি রাখিনি, এই পেজটাতে একটা কারণ বা কিছু একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। সেটা হচ্ছে এই রোধের এই দুটো বিষয় তো তোরা পড়লি, আরও কয়েকটা ছোট ছোট জিনিস কিন্তু জানতে হয়। যেমন যেমন বিসমাথ বলে একটা ধাতু আছে, জানিস তো? সেই বিসমাথ ধাতুকে তুই যদি চৌম্বক ক্ষেত্রে রেখে দিস, রেখে ক্ষেত্রের তীব্রতাকে বাড়ালে রোধ বাড়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে তোকে যদি এরকম একটা প্রশ্ন দেওয়া হয় বিসমাথের ক্ষেত্রে, তোকে ডিরেক্টলি উল্লেখ করে দিতে পারে, আবার তোকে এই রোধের নির্ভরশীলতার মধ্যেও তুই এই পয়েন্টটাকে বলতে পারিস যে বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে যদি আমরা ক্ষেত্রের তীব্রতা বাড়ি তাহলে রোধটা বাড়ে। দ্বিতীয় দেখ আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে। সেলেনিয়াম ধাতুর একটা বিশেষ গুরুত্ব থাকে। সেলেনিয়াম ধাতুর ওপর তুই যদি আলোর তীব্রতা বাড়াস তাহলে কিন্তু তার রোধটা হ্রাস পায়। তাহলে আলোর তীব্রতা যত বাড়ে তত কিন্তু রোধ হ্রাস পায়। দেখবি অনেকের বাড়িতে ওই ডিং 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 একটা ঘড়ি থাকে যে রাত্রিবেলা করে চুপ হয়ে যায়। কেন? তার কারণ রাত্রিবেলা করে আলোর তীব্রতাটা কম হয়ে যায়। যখনই আলোর তীব্রতাটা কম হয়ে যায় তখনই রোধটা বেড়ে যায়। আর আলোর তীব্রতাটা কম হয়ে গেল, রোধটা বেড়ে গেল, তার মানে কি? তার মানে আওয়াজটা কম হবে। ঠিক আছে, রোধ বেড়ে গেল, রোধ মানেই বাধা। আবার যখন সকালবেলা করলে আরও তীব্রতাটা বেড়ে যায় তখন আবার রোধটা কমে যায়, তখন আবার ডিং 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 করে আওয়াজ হতে থাকে। তাহলে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলোর তীব্রতা এবং রোধ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, চলো আরেকটা কিন্তু এখান থেকে জিনিস দিতে পারে, সেটা কিন্তু খুব একটা দরকারি আমি বলবো না, তবে মনে রাখ ম্যাঙ্গানিজ ও কনস্ট্যান্টান বলে দুখানা ধাতুও দেখ এখানে পড়তে হয়। কনস্ট্যান্টান, এই সংকর ধাতুগুলোর উষ্ণতা যখন তুই বাড়াস তখন কিন্তু রোধের যে বৃদ্ধি হওয়ার কথা, উষ্ণতা যখন আমরা বাড়াচ্ছি
তখন তো রোধটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু খুব কম পরিমাণে সেটা বৃদ্ধি পায়, রোধটা খুব কম বৃদ্ধি পায়। সেই জন্যই মাথায় রাখবি এদেরকে প্রমাণ রোধক তৈরির কাজে ইউজ করা হয়। এই তিনখানা পয়েন্ট তুই শুধু একটুখানি মনে রেখে দিস, তার মধ্যে এই দুটো পয়েন্ট খুব দরকার, এইটা অতটাও বেশি কিন্তু দরকার পড়ে না। ঠিক আছে, চল নেক্সট। এই যে রোধাঙ্ক সম্পর্কে যেটা বলছিলাম, তাহলে রোধাঙ্কটা কি যদি তোকে ডেফিনেশন আমি বলতে বলি রোধাঙ্কের, তাহলে দেখ আর ইন্টু, আমি এটাকে এদিকে পাঠাই, এ বাই এল লেখা যায় না? এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমি এর ভ্যালুটাকে 1 করি, এল এর ভ্যালুটাকে 1 করি, তাহলে রো ইকুয়াল টু আর লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি ডেফিনেশন তোকে বলতে বলি, তুই আমাকে কি বলবি? তুই আমাকে বলবি যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, রোধাঙ্কের কিন্তু অনেক গল্প আছে, টেম্পারেচারটাকে নির্দিষ্ট রাখতে হয়, উপাদানটাকে নির্দিষ্ট রাখতে হয়, তাহলে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট উপাদানের পদার্থের একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থচ্ছেদে যে রোধ থাকে সেইটাকেই তার রোধাঙ্ক বলা হয়। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ডেফিনেশনের মতো করে যদি আমি বলি, তাহলে লিখতে পারি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো একটা পরিবাহীর রোধকে সেই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। আশা করছি ব্যাপারটা এবার বুঝে গেছিস। ঠিক আছে, এইবার ব্যাপারটা একটু মন দিয়ে ভালো করে শুনবি। হ্যাঁ, দেখবি আমরা যখন একক লিখেছিলাম, আমরা এরকম একটা জিনিস দেখিয়েছিলাম তোদেরকে, যে আর ইকুয়াল টু, আমি ধর প্রথমে সমীকরণটা লিখি এল বাই এ, তোকে ধর এখান থেকে আমি বললাম যে রোধাঙ্কের ইউনিট লিখে দেখা, তাহলে রোধাঙ্ক কি লেখা যায়? এ বাই এল লেখা যায়। এবার তুই আমাকে একটা কথা বল, আর এর ইউনিটটা কি বল? ওহম। এর ইউনিটটা কি বল? ধর আমি সিজিএস পদ্ধতিতে করছি, হ্যাঁ, সিজিএস এসআই সবেতে তুই ওহম লিখতে পারিস, কিন্তু এই এ আর এল এর ইউনিটগুলোকে একটু খেয়াল রাখিস। এটাকে তুই কি লিখতে পারিস? সেমি স্কোয়ার, আর এলটাকে তুই লিখতে পারিস সেন্টিমিটার। তাহলে এসআইতে যখন আমি লিখবো, তখন আমি কি লিখবো বল? আমি তখন লিখবো, সাপোজ এখানটায় রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, সেখানে আর এর ইউনিটটাকে আমি ওহমই দিচ্ছি, এর ইউনিটটাকে আমি দিতে পারি মিটার স্কোয়ার, এল এর ইউনিটটাকে আমি দিতে পারি মিটার। তাহলে এখান থেকে দেখ আমার যে ইউনিটটা এলো সেটা হচ্ছে ওহম ইন্টু মিটার, এখান থেকে আমার যে ইউনিটটা এলো সেটা কিন্তু হচ্ছে ওহম ইন্টু সেন্টিমিটার। আশা করছি ইউনিট দুটো তোদের আর কোনো রকম অসুবিধা ফেলবে না। যদি তোকে আমি বলি মাত্রা, তাহলে রোধাঙ্কের মাত্রা কি হয়ে যাবে ভাই? না, রোধের মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা। তাহলে তুইও জানিস, আমিও জানি, রোধের মাত্রা কি? রোধের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2। আশা করছি ক্লিয়ার। এটার মাত্রা কি বল? এল স্কোয়ার। আর এই যে নিচে যেটা আছে তার মাত্রাটা কি বল? এল। আশা করবো বুঝে গেছিস। এইবার এই পুরোটাকে যদি তুই সিম্পলিফাই করিস, তাহলে তুই কি পাবি বল? দেখ, এল দিয়ে এই এল স্কোয়ারটা কাটলো, এই এল আর এই এল স্কোয়ারটাকে গুণ কর, তাহলে কি হয়ে যাবে? এম এল কিউব। বাকিটা যেমন আছে বসিয়ে দে, টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। কমপ্লিট। তাহলে কি করে একক বার করতে হয়, কি করে মাত্রা বার করতে হয়, সব ডান ডান একদম। চলো, এবার যদি তোকে পরীক্ষাতে রোধাঙ্কেরই একটা অন্যরকম সংজ্ঞা লিখতে দেয়, তখন তুই কি করে লিখবি? দেখ, তুই একটা ঘনকাকার পরিবাহী নিবি, যে কোনো উপাদানের তৈরি একটা ঘনকাকার পরিবাহী। মাথায় রাখবি, রোধাঙ্ক যখন দেখাতে হয় এ ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 1 দেখাতে হয়, সুতরাং ভি ইকুয়াল টু মানে আয়তন এ ইন্টু এল করে পাওয়া যায়, তাহলে সেটাও 1 হবে। তাহলে আমি লিখতে পারি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা একক আয়তন বিশিষ্ট ঘনকাকার পরিবাহীর এই যে দুখানা পৃষ্ঠ দেখছিস, এই সামনের পৃষ্ঠটা আর ওই যে পেছনের যে পৃষ্ঠটা আছে, এই দুটো পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী স্থানের রোধটাকেই তার রোধাঙ্ক বলা হয়। এই কথাটা শুধু মাথায় রাখবি, ঠিক আছে? যে দুটো বিপরীত পৃষ্ঠতলের মধ্যবর্তী যে রোধ আছে সেটাকেই তার রোধাঙ্ক বলা হয়। এটা কেন শেখালো? তার কারণ এমনি একটা প্রশ্ন দিয়ে থাকে অনেক সময়, যে তুমি বলো যে তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? অবশ্যই এখানে টেম্পারেচার একটা মেনশন করে দেয়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেয়। তোমাকে কি লিখতে হবে? তোমাকে লিখতে হবে যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের তামার তৈরি একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যেকার যে রোধ আছে সেটা হচ্ছে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম। ঠিক আছে, কমপ্লিট। তাহলে একদম ডান। চলো নেক্সট। এইবার একটুখানি মন দিয়ে শোনো। দেখো, পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক যে দুটো জিনিস তোমাকে দিয়েছে, এই পরিবাহিতা জিনিসটা হচ্ছে 1 বাই রোধ, আর পরিবাহিতাঙ্কটা হচ্ছে 1 বাই রোধাঙ্ক। জাস্ট অনন্য। এবং এই মাথায় রাখিস, পরিবাহিতা জিনিসটাকে তোর প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দিয়ে, যেটা কিন্তু
ঠিক ওমেগা চিহ্নর উল্টোটা, তাই না? এবং ওহমকে দেখবি OHM লেখা যায়, তো এই জন্য পরিবাহিতাটাকে লেখা হয় MHO, মো। ঠিক আছে, বাংলাতে লেখা হয় মো, এর ইউনিটটা হচ্ছে মো। ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, তাহলে রোধের ইউনিট পেয়ে গেছিলি, পরিবাহিতারও ইউনিট পেয়ে গেলি, রোধাঙ্কের ইউনিটটাও তো পেয়েছিলি। কি ইউনিট পেয়েছিলি রে? ওহম ইন্টু সেন্টিমিটার, আবার পেয়েছিলি ওহম ইন্টু মিটার। তাহলে তুই সেখান থেকে পরিবাহিতাঙ্কেরও ইউনিট পেয়ে যাবি। কিভাবে? ওহমটাকে তুই করে দে মো, MHO, সেন্টিমিটারটাকে তুই করে দে সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের ইউনিট। আবার তুই এটাকে উল্টা, ওহমটাকে তুই লেখ মো, আর মিটারটাকে তুই লেখ মিটার ইনভার্স। তাহলে এটাই হচ্ছে দেখ তোর এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক। ঠিক আছে, এবার যদি তোকে আমি বলি মাত্রা বল, তখন তুই কি করবি? সিম্পল, রোধাঙ্কের মাত্রাটাকে উল্টো করে দিবি। পরিবাহিতাঙ্কের মাত্রা তাহলে কি হবে? M-1, L-3, T³ আর I²। কি করে বললাম? এই তো দেখ না, তুই তো এখান থেকে বের করেছিলি ML³ T-3 I⁻²। তাহলে M-1 T³ L-3 I², এইভাবে বের করে দিলাম। আবার তোকে যদি আমি যখন জিজ্ঞাসা করি যে পরিবাহিতার মাত্রা কি হবে, তুই তখন সিম্পল বলে দিবি রোধের মাত্রার উল্টো। রোধের মাত্রা কি ছিল ভাই? সেটাকে উল্টো করে দাও, সিম্পল M-1 হয়ে গেল, L-2 হয়ে গেল, T³ হয়ে গেল, I² হয়ে গেল। আশা করছি ব্যাপারটা বুঝেছিস। তাহলে এটাই হচ্ছে পরিবাহিতার মাত্রা, মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, নিশ্চয়ই মনে রাখতে পারবি এবার। আর রোধাঙ্কের মাত্রাটাও যদি তুই জেনে থাকিস, তুই পরিবাহিতাঙ্কের মাত্রাটাও লিখে দিতে পারছিস। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। চলো এইবার দেখ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রোধাঙ্ক এবং উষ্ণতা কি করে একে অপরের সাথে সম্পর্কিত। সেখান থেকে তোকে তিনটে জিনিস পড়তে হবে। একটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে এদের সম্পর্ক, একটা হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এদের সম্পর্ক, আর একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে সম্পর্ক। মাথায় রাখবি, প্রত্যেকেই জানিস তোরা যে পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক এবং উষ্ণতা, আমি এখানটা বড় হাতে টি দিচ্ছি, পরস্পরের সাথে সমানুপাতিক। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। আর এখানে একটা স্পেশাল কেস আছে, যখন সমানুপাতিক হচ্ছে তখন এদের লেখচিত্রটা দেখ এই রকমের হচ্ছে। তার মানে এখানটায় যখন টেম্পারেচার, তখন এখানটায় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। যখন টেম্পারেচারকে আমি বাড়ালাম, দেখ এখান থেকে এখানে গেলে তো টেম্পারেচার বাড়লো, তখন দেখ রোধাঙ্কটাও বাড়লো, দেখ ওপরের দিকে রোধাঙ্কটাও বেড়ে গেল। তুই আরও টেম্পারেচার বাড়া, তখন দেখ রোধাঙ্ক আরও বেড়ে গেল। তাহলে এই যে যত আমি টেম্পারেচার এদিকে বাড়াচ্ছি, তত দেখ রোধাঙ্ক এদিকে বাড়ছে। তাহলে লেখচিত্রটা ক্লিয়ার। মেটালদের ক্ষেত্রে, নন মেটালদের ক্ষেত্রে দেখ লেখচিত্রটা এমনি সমপরাবৃত্ত প্রকৃতির। কি করে বুঝবো? দেখো, যখন আমি ধরো টেম্পারেচার এখানটা একটা নিলাম, টেম্পারেচার এইদিকে, রোধাঙ্ক এইদিকে। টেম্পারেচার ধরো এখানটা নিলাম, তখন তার করসপন্ডিং রোধাঙ্কটা কোথায় আছে দেখি আমি একটুখানি। এই যে আমি গ্রাফের মধ্যে এখানটা আমি রোধাঙ্কটা পাচ্ছি। এবার ধরো আমি টেম্পারেচারটাকে এইখানটা নিলাম না, মানে টেম্পারেচারটাকে একটুখানি বাড়ালাম, তাহলে দেখ তো এর করসপন্ডিং রোধাঙ্কটা কি হয়ে গেল? আরে বাবা, কমে গেল তো। তার মানে এটাই তো সমপরাবৃত্তর নেচার, যে যখনই আমি একটাকে বাড়াবো অপরটা কি হবে? কমে যাবে। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা একটুখানি দেখে নিচ্ছি অতি পরিবাহী জিনিসটা কি। অতি পরিবাহীটা একটা খুব রিসেন্ট টপিক এবং তোদের সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটুখানি ছোট্ট করে বলি, তোরা ক্লাস 12-এ যখন উঠবি আরো বড় করে অতি পরিবাহীটা শিখবি। অতি পরিবাহী হচ্ছে এমন কিছু পদার্থ যাদের রোধাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে, এই কথাটা কোট আনকোট করে লিখে রাখবি, নির্দিষ্ট তাপমাত্রার নিচে হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয়। এই যে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে যদি রোধাঙ্কটা শূন্যের নিকটবর্তী হয়ে যায়, তাহলে তুই আমাকে একটা কথা বল, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে পরিবাহিতাটা অনেকটা 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 বেড়ে যাবে। এই ধরনের পদার্থগুলোকে অতি পরিবাহী বলা হয়। এবং এই যে নির্দিষ্ট তাপমাত্রা যেটার কথা আমি উল্লেখ করছি, এই তাপমাত্রাটাকে বলা হয় সংকট তাপমাত্রা। তার মানে এই সমস্ত পদার্থগুলোকে তুই ধর দেখছিস, এদের একটা উষ্ণতার সাথে একটা রোধাঙ্কের খুব সুন্দর একটা সম্পর্ক চলছে চলছে চলতে চলছে, হঠাৎ করে একটা টেম্পারেচারের পরে তুই দেখতে পাবি রোধাঙ্কটা প্রায় প্রায় শূন্য হয়ে গেল এবং পরিবাহিতা হঠাৎ করে অনেক বেড়ে গেল। যেমন তুই যদি পারদের ক্ষেত্রে দেখিস, তাহলে পারদ হচ্ছে এরকম একটা অতি পরিবাহী, যার 4.2 কেলভিন তাপমাত্রার নিচে এই একটা ঘটনা ঘটে, যেখানে রোধাঙ্ক প্রায় প্রায় শূন্যের নিকটবর্তী হয়, পরিবাহিতাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, কমপ্লিট। এর যদি তোমাকে একটা গ্রাফ আমি দেখাতে বলি, সেটা কেমন করে দেখাবে দেখো। ধর এরকম একটা তুই এঁকেছিস,
এটাকে আমি ধর এখানটায় বলি রোধাঙ্ক, এই দিকটায় আমি ধর টেম্পারেচার দিলাম। এবার যখন তুই দেখাবি গ্রাফটা তখন দেখাবি প্রথমে এই এরকমভাবে চলছে, হঠাৎ করে দেখ এই যে টেম্পারেচারটা আমি এরকম করে দেখাই, এই যে ধর টেম্পারেচারটার কাছাকাছি যখন এলো তখন সে কি হলো, তার রোধাঙ্কটা প্রায় 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 শূন্যের নিকটবর্তী হয়ে গেল। ঠিক আছে, এই যে টেম্পারেচারটার যে পয়েন্টটা পেলি, এই পয়েন্টটাকেই তুই বলবি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা টিসি। ঠিক আছে, কমপ্লিট। তাহলে সমস্ত টপিক আজকে যেগুলো ডিসকাস করার আমার ছিল সেগুলো আমি সব ডিসকাস করে দিয়েছি। এর পার্ট 2 যেটা আছে, এরই পার্ট 2 আসবে কিছুদিন পরে, সেটা 1-2 দিনের মধ্যেই চলে আসবে। সেখানে কিন্তু এর পর থেকে অর্থাৎ রোদের শ্রেণী এবং সমান্তরাল সমবায়, সেখান থেকে তুল্য রোধ, সেখান থেকে বিভিন্ন রকমের সূত্রগুলো সব কিছু তোদের সাথে আমি ডিসকাস করবো। ততক্ষণের জন্য কিন্তু আমি আসলে অনেকটা বলে ফেলেছি, ওই জন্য একটু ফ্লাম্বেল করে যাচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করিস এবং এই ভিডিওটাকে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করিস যদি তোদের ভালো লেগে থাকে।